অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত জানাই। প্রত্যেক অন্বেষায় আমরা নিয়ে আসি বিজ্ঞানের টুকরো খবর, আর তার সঙ্গে অবশ্যই এমন একজন মানুষের সঙ্গে সাক্ষাৎকার যিনি আমাদের অনেক নতুন তথ্য দেন বিজ্ঞানের সম্পর্কে, পরিবেশের সম্পর্কে, বিজ্ঞান ও সমাজের আন্তঃসম্পর্ক নিয়ে। আজকে আমরা পেয়েছি অধ্যাপক কল্যাণ রুদ্রকে। তার সঙ্গে কথা বলবো, কিন্তু শুরুতেই শুনে নেব বিজ্ঞানের টুকরো খবর। 40 পেরোলে যতই চাল সে ধরুক না কেন, চশমা আর পড়তেই হবে না। বই কিংবা খবরের কাগজ দিব্যি পড়া যাবে। চশমা পরার ঝক্কি কমাতে এবার এসে গেল আই ড্রপ। এমনটাই দাবি করছেন ভারতীয় গবেষকরা। চোখের আর 5টা আই ড্রপের মতো এটি নিয়মিত চোখে দিলে আর চশমা পরতে হবে না। কেন্দ্রীয় ড্রাগ নিয়ামক সংস্থা এই আই ড্রপটি বাজারে নিয়ে আসার অনুমোদন দিয়ে দিয়েছে। মুম্বাইয়ের এনটোড ফার্মাসিউটিক্যালের তৈরি ওই আই ড্রপের নাম প্রেসভু। দীর্ঘদিন ধরেই এই আই ড্রপ নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছিল। পরে কেন্দ্রীয় ড্রাগ নিয়ামক সংস্থার সাবজেক্ট এক্সপার্ট কমিটি অনুমোদন দেয়। কেন্দ্রের অনুমতি পাওয়ার পরেই আই ড্রপটিকে দেশের বাজারে নিয়ে আসার তোড়জোড় শুরু হয়েছে। আগামী মাসের মধ্যেই ওই আই ড্রপ ওষুধের দোকানে পৌঁছে যাবে। আই ড্রপটির সর্বাধিক খুচরো দাম পড়ছে 350 টাকা। চিকিৎসকদের মতে বয়স 40 পেরোলেই চোখে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। এর মধ্যে কাছের জিনিস দেখার সমস্যা সবচেয়ে বেশি। তখন চোখের সামনে ধরেও বই কাগজ সহজে পড়া যায় না। পড়তে গেলে লাগে রিডিং গ্লাস। কাছের কিছু দেখতে গেলেই চোখ কেমন ঝাপসা হয়ে যায়। এই সমস্যাকে চিকিৎসার ভাষায় বলা হয় প্রেসবায়োপিয়া। বয়স্কদের এই সমস্যা বেশি হয়। হঠাৎ কাছে থাকা কিছু দেখতে বা পড়তে হলে তাদের সমস্যার মধ্যে পড়তে হয়। সে সময় হয় অন্যের সাহায্য নিতে হয়, নয়তো চশমা লাগে। নতুন আই ড্রপটি প্রেসবায়োপিয়া সমস্যা থেকে রেহাই দেবে বলে দাবি কোম্পানির। বিজ্ঞানীদের মতে ল্যাপটপ বা মোবাইলের নীল আলো চোখের কর্নিয়ার ক্ষতি করে, আর এর থেকেই কম বয়সে ছানি পড়া, দৃষ্টি ঝাপসা হওয়ার সমস্যা তৈরি হয়। এরপর প্রেসবায়োপিয়া হলে সমস্যা আরও বাড়ে। তখন চোখের মণি শক্ত হয়ে যায়, স্থিতিস্থাপকতা হারায় চোখের পেশি। তাই খুব ছোট জিনিস কাছে থাকলেও চোখের দৃষ্টি তা ফোকাস করতে পারে না। নতুন আই ড্রপ চোখের পেশির স্থিতিস্থাপকতা ঠিক রেখে দৃষ্টিকে স্বাভাবিক করে দেবে। বিজ্ঞানের খবর শুনলেন। আমরা রয়েছি অন্যের সাথে। আর আজকে অন্যের সাথে আমাদের অতিথি অধ্যাপক কল্যাণ রুদ্র, পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান। আজকে অধ্যাপক রুদ্র আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন, তার একটা কারণ আছে। আর কয়েকদিন পরেই বিশ্ব নদী দিবস। প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসের 4র্থ রবিবার এটা পালন হয়ে থাকে। এবছর 22 তারিখে পালন হবে। কিন্তু তারিখটা কবে তার থেকেও বড় কথা, এই দিনগুলোকে কেন্দ্র করে আমরা আমাদের প্রকৃতি, আমাদের পরিবেশ সম্পর্কে বেশ কিছু কথা ঝালিয়ে নিতে পারি, জেনে নিতে পারি। খুব বেশি ভূমিকা না করে আমরা যদি সরাসরি এই জায়গাটায় ঢুকে যেতে পারি যে আজকে 2024, কয়েক বছর আগের তুলনায় আমাদের নদী, যদি আমাদের দেশের নদীর কথাই বলি, তার স্বাস্থ্য খারাপ হয়েছে নাকি আমাদের ব্যবস্থার ফলে কোথাও ভালো হয়েছে, যদি এই কথাটা আপনার কাছ থেকে প্রথমে জানতে পারি। প্রথমে যে কথাটা আমি বলতে চাইব যে নদী সম্বন্ধে জনমনে কতগুলো ভ্রান্ত ধারণা আছে। যেমন বেশিরভাগ মানুষই ভাবে নদী মানে হচ্ছে বহমান জলের ধারা, যার একটা ডান পাড় আছে, একটা বাঁ পাড় আছে, একটা উৎস আছে, একটা মোহনা আছে, একটা দৈর্ঘ্য আছে। কিন্তু শুধু জলের স্রোতই নদী গঠন করে না। নদী মানে বহমান পলির ধারা, নদী মানে শক্তির উৎস, নদী মানে ভূজীব বৈচিত্র্যের আতুরঘর। এই 4টে উপাদান মিললে তবে একটা নদী হয়। এখন আপনি যদি প্রশ্ন করেন যে ভারতের নদীগুলো কেমন আছে বা গত কয়েক দশকের হাল হকিকত কি বদলে গেছে, তাহলে প্রথম যেটা বলতে হয় সেটা হচ্ছে যে সেই ঔপনিবেশিক পর্ব থেকে আমরা নদী শাসনের একটা পরম্পরা বহন করে চলেছি। যারা আমাদের দেশ শাসন করতেন সেই ঔপনিবেশিক পর্বে, তারা এই
বাংলা থেকে শুরু করে তার পরবর্তীকালে আর অন্যান্য জায়গায় তারা চেয়েছিলেন যে নদী যেন কোনো সময় তার দুকুল ছাপিয়ে প্লাবনভূমিকে ডুবিয়ে না দেয়। তারা যেটা বোঝেননি যে এই বাংলা বা নিম্নগঙ্গা সমভূমির কৃষি সমৃদ্ধির মূলে ছিল বন্যার জলের সাথে ভেসে আসা ভাসমান পলি। যেমন দামোদর এমন একটা নদী যার উজানের দিকটা কয়লা সম্পদে সমৃদ্ধ আর ভাটির দিকটা এত উর্বর যে হ্যামিল্টন যখন লিখছেন তখন তিনি বলেছিলেন যে বর্ধমান কৃষি উৎপাদনে ভারতের মধ্যে শ্রেষ্ঠতম। তারপরে উনি নাম করছেন তাঞ্জোর। কেন এটা? সেটা হচ্ছে বন্যার জলের সাথে যে লাল পলিটা ভেসে আসতো সেটা প্লাবনভূমিতে ছড়িয়ে যেত। দুদিনের বন্যার পরে যে নেমে গেলে সেখানে প্রচুর ফসল হতো। এমন একটা নদী উনি আরও লিখছেন যে বর্ধমান এমন এক জেলা যে সারা বাংলাকে খাওয়াতে পারে, তার এত কৃষি উৎপাদন। সেই নদীকে ব্রিটিশরা বন্যার জন্য নাম দিল দুঃখের নদী, কারণ ওরা দেখল বন্যা হলে জিটি রোডে জল উঠে যায়, রেল লাইন কখনো কখনো ভেঙে যায়। আর আমরাও কিন্তু স্বাধীনতার পরে এত বছর ধরে শিশুদের শিখিয়েছি যে এটা দুঃখের নদী। নদীর এই বন্যার মধ্যে যে একটা সমৃদ্ধিও লুকিয়ে থাকে সেটা কিন্তু এখন সারা পৃথিবীর বিজ্ঞানীরা স্বীকার করেছেন। ফলে সেই সময় থেকে যখন ব্রিটিশরা নদীর দুই পারে বাঁধ দিয়ে বন্যা নিয়ন্ত্রণের চেষ্টা করল, তখন প্রথম যেটা হয়েছিল সে প্লাবনভূমি থেকে নদী বিচ্ছিন্ন হয়ে গেছিল। নদীর সাথে প্লাবনভূমির যে আন্তঃসম্পর্কটা সেটা নষ্ট হয়। স্বাধীনতা উত্তরকালে দেশে শুরু হলো বড় বাঁধের অর্থনীতি। সেটা হচ্ছে একের পর এক নদীতে বাঁধ দেওয়া হলো। বাঁধ দেওয়ার মূল উদ্দেশ্যটা ছিল সেচের জলের যোগান দেওয়া। যেহেতু আমাদের বৃষ্টিপাতের ধরনটা খুব সিজনাল, মানে 100 দিনের বৃষ্টি বলা ভালো, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই সময়টায় বৃষ্টি হবে, বাকি সময়টায় বৃষ্টি হবে না। ফলে যারা প্রকৌশলী তারা কিন্তু যে খুব অন্যায় ভাবনা থেকে করছেন তা নয়, তারা ভাবলেন যদি আমরা বর্ষার এই জলটাকে সংরক্ষণ করতে পারি সারা বছরের জন্য, তাহলে শুখা মরশুমে আমরা এটাকে সেচের কাজে দিতে পারবো। ফলে তারা কি করলেন, অনেকগুলো জলাধার নির্মাণ করতে শুরু করলেন। ডিভিসি হচ্ছে প্রথম মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্ট। এইবার জলাধার নির্মাণ করতে গেলে একটা ভৌগোলিক সুবিধা লাগে, সেটা হচ্ছে এটা সমতলে জলাধার নির্মাণ করা যায় না। তারা এমন ভূখণ্ড চাই যেটা দুপার নদীর পাড় থেকে পাহাড়ের উঁচু ঢাল আছে, ফলে যাতে আপনি একটা মুখ বন্ধ করলে একটা এলাকাকে প্লাবিত করে আপনি জল সংরক্ষণ করতে পারেন। যখন এই ডিভিসি এবং সারা দেশে অন্যান্য জলাধারগুলো নির্মিত হলো, তখন দেখা গেল যে একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে এই জুলাই আগস্ট সেপ্টেম্বর মাসের জলটাকে সংরক্ষণ করে যখন আপনি শুখা মরশুমে দিতে চাইছি, তখন দুটো ঘটনা ঘটল। একটা হচ্ছে আমরা দেখলাম যে অনেক জল এই সময়ের মধ্যে বাষ্পীভূত হয়ে গেছে। ঠিক। দ্বিতীয় যেটা হচ্ছে, যখন আমি খালের মধ্য দিয়ে জলকে পাঠাবার চেষ্টা করলাম, তখন প্রচুর জল খাল শুষে নিল, মাটিগুলো শুষে নিল। ফলে যত জল আমি সংরক্ষণ করলাম তার 40% বেশি সেচ সেবিত এলাকায় পৌঁছল না, 60% জল অপচয় হয়ে গেল। কিন্তু ইতিমধ্যে ভারতের কৃষিক্ষেত্রে একটা পরিবর্তন ঘটেছিল, সেটা হচ্ছে যে আমাদের দেশের কৃষকরা খুব সচেতনভাবে শুখা এলাকায় ধানের চাষ করতেন না। তারা শুখা এলাকায় জোয়ার বাজরা রাগি এইসব ফসলের চাষ করতেন, যেখানে বন্যা বেশি, জল বেশি, বাংলার মতো নিচু এলাকা, সেখানে ধানের চাষ হতো। এইবার সর্বত্র যখন ধানের চাষ আরম্ভ হলো এবং দেশজ বীজগুলোকে সরিয়ে যখন আমরা বিদেশ থেকে বীজ আনলাম, সেগুলো অনেক বেশি জলের চাহিদা। ফলে ওই জলের চাহিদা মেটাতে গিয়ে আমরা ভূগর্ভের জলস্তরে হাত দিলাম। এই ভূগর্ভের জলস্তরে হাত দেওয়াতে যেটা হলো, দেশ জুড়ে ভূগর্ভের জলস্তর নামতে আরম্ভ করলো। আর এই বাংলায় কোথাও কোথাও আর্সেনিকের বিষ, কোথাও ফ্লুরাইডের বিষ, কোথাও জলে লবণতা। পাশাপাশি আরেকটা ঘটনা ঘটল, নদীতে কি প্রভাব পড়ল দেখুন। যে নদীগুলো সারা বছর বহমান, সেই নদীগুলো বর্ষায় জল পায়, বৃষ্টির জল। বাকি সময় প্রকৃতির এমন সুন্দর প্রকৌশল যে বৃষ্টির সময় যে জলটা ভূগর্ভে প্রবেশ করে, সেইখান থেকে একটা অদৃশ্য স্রোত শুখা মরশুমে নদীর দিকে বয়ে আসে, যেটাকে ইংরেজিতে বলি আমরা বেস ফ্লো বা এফ্লুয়েন্ট সিপেজ। তারা নদীকে বাঁচিয়ে রাখে। এই বাঁচিয়ে রাখাটাও কিন্তু বিঘ্নিত হলো যখন ভূগর্ভ থেকে আমরা প্রচুর জল তুলে নিয়ে সেচের কাজে ব্যবহার করতে আরম্ভ করলাম। তৃতীয় যে সমস্যাটা হলো যে এই ভূগর্ভের জল চিরকাল গঙ্গার মতো নদীকে বাঁচাতে পারে না। তখন প্রকৃতির আরেকটা ভারসাম্য আছে, সেটা হচ্ছে এই ধরুন অক্টোবর মাস থেকে মার্চ মাস পর্যন্ত ভূগর্ভের জলস্তর এসে গঙ্গাকে বাঁচিয়ে রাখে।
মার্চ মাসের শেষের দিকে ভূগর্ভের জলস্তর এত নিচে নেমে যায়, ওখান থেকে আর জল আসছে না, তখন গঙ্গা শুকিয়ে যাওয়ার কথা, কিন্তু গঙ্গা তবু শুকোয় না। কারণ আপনি দেখবেন এপ্রিল মাসের গোড়া থেকে হিমালয়ে জমে থাকা তুষারগুলো গলতে আরম্ভ করে। আপনি যদি লক্ষ্য করেন চারধাম কখন খোলে? অক্ষয় তৃতীয়ার দিন, এপ্রিল মাসে। তখন স্নোমেল্ট ওয়াটার, অর্থাৎ ওই বরফ গলা জল এসে প্রকৃতির কি অদ্ভুত ভারসাম্য, কখনো বৃষ্টির জল, কখনো ভূগর্ভের জল, কখনো স্নোমেল্ট ওয়াটার বা তুষার গলা জল এসে নদীটাকে বাঁচিয়ে রাখছে। এই শেষেরটা আঘাত পেল এই ক্লাইমেট চেঞ্জ যেটা। আপনি যদি দেখেন ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশনের শেষ রিপোর্টটাতে ওরা বলছে 2023 ছিল পৃথিবীর 176 বছরের ইতিহাসে সবচেয়ে উষ্ণতম বছর। বিশেষজ্ঞরা 2015 সালের শেষে সিওপিতে সতর্ক করেছিলেন শিল্প বিপ্লবের সময়, অর্থাৎ 1850 থেকে 1900 সালের মধ্যে পৃথিবীর যে গড় উত্তাপ ছিল তার তুলনায় যদি উত্তাপ 1.5 ডিগ্রি থেকে 2 ডিগ্রি বাড়ে তাহলে বাস্তুতন্ত্রে বড় আঘাত লাগবে। প্যারিসের সম্মেলনে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন শেষ রিপোর্টটাতে বলল যে আমরা 1.46 ডিগ্রি সেন্টিগ্রেডের পৌঁছে গেছি, অর্থাৎ আর 0.04 ডিগ্রি বাড়লেই সেই যে থ্রেশহোল্ড বা সীমানা যেখানে সতর্কতার শুরু করেছিলেন সেইখানে আমরা, অর্থাৎ আমাদের দরজায় ধাক্কা দিতে আরম্ভ করেছে। এখানে একটা কথা বোধহয় বলা দরকার যে ওই প্যারিস সম্মেলনেই ছোট ছোট দ্বীপ রাষ্ট্রগুলো, যেমন সেই মালদ্বীপ বা সেশেলস এরকম দ্বীপ রাষ্ট্রগুলো বলেছিল 2 ডিগ্রি কোনো মতেই নয়, 1.5 ডিগ্রিতে বাড়তে হবে, যদিও শোনা হয়নি। সেই 1.5 ডিগ্রিতে আমরা দোরগোড়ায় পৌঁছে গেছি। কিন্তু হিমালয়ের হিমবাহগুলো, হিমালয়কে বলা হয় ওয়াটার টাওয়ার অফ ইন্ডিয়া, হিমালয়ের হিমবাহগুলো প্রতি বছর 46 সেন্টিমিটার করে তাদের থিকনেস বা হারাচ্ছে, ফলে জল গড়ে যাচ্ছে। কিন্তু এতে কি হবে, আপনার প্রথম দিকে আপনি কিছু জলের যোগান বেশি পাবেন, তারপরে কিন্তু শুকিয়ে যাবে। পশ্চিমবঙ্গের কথায় যখন আসবো তখন আপনি দেখুন পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতবর্ষের একমাত্র রাজ্য যেটা হিমালয় থেকে দক্ষিণে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ফলে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জের প্রতিবেদনে যে 2টি জায়গাকে সবচেয়ে বেশি বিপন্ন বলে চিহ্নিত করা হয়েছিল তার মধ্যে একটি হচ্ছে পার্বত্য অঞ্চল হিমালয়ের মতো, আরেকটি হচ্ছে উপকূল। আমাদের যে 200 কিলোমিটার পশ্চিমবঙ্গের কোস্ট লাইন আছে, সেই কোস্ট লাইনে আপনি যদি দেখেন একটা অদ্ভুত বৈপরীত্য আমরা কয়েক বছর ধরে লক্ষ্য করছি, বা বলা ভালো কয়েক দশক ধরে। সেটা হচ্ছে এই বদ্বীপ গঠিত হয়েছিল জলের সাথে ভেসে আসা পলির স্রোত সঞ্চিত হয়ে। এটাতে 2 কোটি বছর অন্তত লেগেছিল। সে জলকে ক্রমাগত ঠেলে সরিয়ে দিয়ে এই ভূমিভাগ গঠন করেছিল, এবং এটা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ এবং পৃথিবীর উর্বরতম বদ্বীপও বটে। কিন্তু গত কয়েক দশকে যদি আপনি লক্ষ্য করেন, আমাদের পশ্চিমবঙ্গের উপকূলে যে 10টি দ্বীপ আছে তারা ক্রমাগত সংকুচিত হয়েছে। সাগর এগিয়ে এসে গত 1 শতাব্দীতে অন্তত 250 বর্গ কিলোমিটার ভূমিকে গ্রাস করেছে। যেখানে আপনি আজকে কপিলমুনির আশ্রমটা দেখেন, সেখানে আমি 1780 সালের জেমস রেনেলের ম্যাপের সাথে যখন তুলনা করছিলাম, সমুদ্র অন্তত 7 থেকে 8 কিলোমিটার এগিয়ে এসছে। আর যেটা হয়েছে সেটা হচ্ছে যে কপিলমুনির আশ্রমটা ক্রমাগত পিছিয়ে এসছে। এটা 4র্থ মন্দির বলে স্থানীয় লোকেরা বলেন। এখন থেকে সমুদ্র আছে আর বড় জোর 100 মিটার দূরে। যে জায়গাগুলো তার পূর্ব দিকে আছে, ধরুন নামখানা, জিপ্লট, ধনচি, সর্বত্র কিন্তু দ্বীপগুলো ক্রমশ সংকুচিত হচ্ছে। অর্থাৎ যে পলিস্রোত সাগরকে ঠেলে সরিয়ে আপনার এই দ্বীপ গঠন করত, তারা ক্রমশ দুর্বল হয়েছে। কারণটা খুব স্পষ্ট। এইখানে একটা কথা জানতে চাইব, সেটা হচ্ছে যে দীর্ঘদিন আপনি অধ্যাপনা করেছেন এবং পড়াতে গিয়ে ছাত্রছাত্রীরা যারা এসব বিষয়ে পাঠ নিয়েছে, পরবর্তীকালে তাদের মধ্যে কেউ কেউ হয়তো প্রশাসনেও গিয়েছে, তাদের মধ্যে সেই বোধ নিয়েই গিয়েছে যেটা তারা কলেজে শিখেছে, ইউনিভার্সিটিতে শিখেছে। এবার এরা যখন প্রতিষ্ঠানে কাজ করছে, যে প্রতিষ্ঠানই হোক না কেন, তারা তো এইভাবেই নদীর ব্যবহার চাইছে। বিকল্প ব্যবহার তো খুঁজে পাওয়া যাচ্ছে না। হয়তো কোনো কোনো মত আছে, যেমন যখন আমরা সুমাখারের বই পড়েছিলাম স্মল ইজ বিউটিফুল, সেই সময় থেকে শুরু করে বিকল্প মতগুলো রয়ে গেছে, কিন্তু তার প্রয়োগ নেই। এখন একাধারে একজন প্রশাসক এবং আপনাকে আমি দার্শনিক বললেও ভুল হবে না, কেননা নদী বিষয়ে আপনার যে দর্শন সেটা আমাদের অনেককেই ছুঁয়ে যায়। কিভাবে দেখেন যে একদিকে আপনি বলছেন যেটা খারাপ হচ্ছে, এই অবস্থায় পৌঁছে গেছে, আরেকদিকে একটা বিকল্প কিছু দরকার উল্টোনোর জন্য,
কিন্তু যারা ছাত্রছাত্রী তারা যদি একটা চাকরি খুঁজতে যায়, তারা সেই প্রতিষ্ঠানেই কাজ খুঁজবে যেখানে নদীকে বাঁধা হয়, নদীর জলকে আটকানো হয়। কি বলবেন সেই জায়গাটায়? দেখুন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন আপনি। একটা কথা বলে রাখি, যে দর্শনের কথা আমি বলছি, এই দর্শন হয়তো জন্ম দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর 1922 সালে, যখন তিনি মুক্তধারা লিখছেন। পরবর্তীকালে ইউরোপে যে নতুন ধারণার জন্ম হয়, এটাকে বলে ইকোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং। অষ্টাদশ শতাব্দীর শেষে ইংল্যান্ডে যে শিল্প বিপ্লব হয়েছিল, সেখান থেকে যে ইঞ্জিনিয়ারিংটা জন্ম হয়, সেটা হচ্ছে কিছু কিছু প্রকৌশলীর মনে এই ঔদ্ধত্যের জন্ম নেয় যে আমরা প্রকৃতিকে বদলে দেব এবং সেটা মানুষের ভালোর জন্য করব। এখন যখন আমরা বুঝতে পারছি যে কিছু কিছু ভুল হয়েছে, তখন আমাদের একটা সংশোধনের চেষ্টা করা উচিত। আপনি যে প্রশ্নটা করেছেন, আমি যেটাকে যেভাবে দেখি, আমি প্রতি বছর অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউটে যেসব আইএএস অফিসাররা নতুন জয়েন করেন, তাদের একটা ট্রেনিং হয়। প্রতি বছর আমার একটা ক্লাস থাকে, যে সেটা হচ্ছে যেহেতু ওরাই শেষ পর্যন্ত জেলায় গিয়ে এইসব প্রকল্প রূপায়ণ করবে, সিদ্ধান্ত নেবে, সেই জন্য ওদেরকে আমি বোঝাবার চেষ্টা করি। দেখুন, যদি সুন্দরবনের কথা সহজ করে বলি, যে সুন্দরবনের বাঁধগুলোতে কি হয়েছে, সেটা হচ্ছে যে 50 লক্ষ মানুষের বসতি, যেখানে ওই বাঁধগুলো না থাকলে পুরো দ্বীপগুলো জলের তলায় চলে যাবে। এখন আমি যদি ওদেরকে বলি যে ওই বাঁধগুলো সব তুলে ফেলুন, তাহলে তো এই 50 লক্ষ মানুষকে ওখান থেকে সরিয়ে নিতে হবে। কিন্তু আমি যেটা বলার চেষ্টা করি, যে দেখুন, নদীর, সুন্দরবনের নদীগুলো একটা চরিত্র আছে, সেটা জোয়ারে প্রসারিত হয়, ভাটায় সংকুচিত হয়। সাহেবরা একটা ভুল করে ফেলেছিল, সেটা হচ্ছে ওরা যদি জোয়ারের সর্বোচ্চ সীমা যেখানে পর্যন্ত প্রসারিত জল যায় সেখানে বাঁধটা দিত, তাহলে আজকে এত বড় দুঃসময়ের মুখোমুখি হতে পারত। কিন্তু ওরা জমিকে বেশি করে উদ্ধার করার জন্য ওরা যেখানে ভাটার নিম্ন সীমা সেই বরাবর বাঁধটা দিল। এইবার যেটা হলো, নদী খাতে ক্রমশ পলি জমে জমে নদী উঁচু হয়ে উঠেছে। আপনি ভরা জোয়ারে যদি সুন্দরবনে যান, আপনি দেখবেন আপনার লঞ্চ যে উচ্চতায় আছে তার থেকে গ্রাম নিচে আছে। এখন এই বাঁধ তো তুলে ফেলা যাবে না, তাহলে যেটা করতে হবে, যেখানে আমরা এখনও বাঁধ দিইনি সেই জায়গাটায় অন্তত ওই বিজ্ঞানটা আমাদের মাথায় রাখা উচিত, যে জোয়ারে যে পর্যন্ত প্রসারিত হয় আমি সেই পর্যন্ত সেখানে বাঁধ দিতে পারি। দ্বিতীয় হচ্ছে, যদি কোথাও বাঁধ ভেঙে যায়, তাহলে সেচ দপ্তর একটা সার্কিট এমব্যাঙ্কমেন্ট দেয়। সার্কিট এমব্যাঙ্কমেন্ট মানে ওই ভাঙা জায়গাটা থেকে একটু পিছিয়ে গিয়ে একটা গোলাকার অর্ধবৃত্তাকার আরেকটা বাঁধ দেয়। আমরা বলছি যে 21-এ যখন ইয়াসের ভয়ঙ্কর ঝড়টা হলো, সুন্দরবনে ভয়ঙ্কর বিপর্যয় হলো, তখন একটা কমিটি গঠন করেছে, আমি তার নেতৃত্বে ছিলাম, 21-22 জন বিশেষজ্ঞ। আমরা বললাম যে দেখুন, ওই জায়গাটাকে অন্তত ছেড়ে রাখি, ওই জায়গাটায় যেন আর মানুষের বসতি না, ওখানে পলিকে, নদীকে খেলতে দেওয়া যায়। আসলে নদীর একটা খেলাঘর লাগে, যেখানে ও জোয়ারে প্রসারিত হবে, ভাটায় সংকুচিত হবে। এবং আরও যদি লক্ষ্য করে দেখেন, সুন্দরবনে যে বিরল বাস্তুতন্ত্র ম্যানগ্রোভ, সেটাও কিন্তু খেলা করে ওই ইন্টারটাইডাল স্পেসের উপরে। ফলে ওই ইন্টারটাইডাল স্পেসটা আমরা দখল করে ফেলেছি। সবটা ফিরিয়ে দেওয়া যাবে না, কিন্তু যতটা ফিরিয়ে দেওয়া যায় ততটা ফিরিয়ে দিতে হবে। এবং ভবিষ্যতে যেন আমরা ওই ভুলটা আরেকবার না করি। 10,500 কিলোমিটার নদীবাঁধ আছে, সেগুলোকে যদি রিপেয়ার করতে হয় তাহলে পিছিয়ে আনা খুব কঠিন কাজ। কারণ হচ্ছে বসতিটাও রয়ে গেছে ওই নদীর পাড় বরাবর। আপনি যদি গোসাবাই যান, তাহলে দেখবেন নদীর পাড় থেকেই বসতি। তাহলে আমাদের দেখতে হবে কোথায় কোথায় জায়গা আছে, 1। 2 হচ্ছে, যেখানে নদী বাঁধ ভাঙছে সেখানে যদি আমরা সার্কিট এমব্যাঙ্কমেন্টটা পিছিয়ে দিয়ে করতে বাধ্য হই, তাহলে আমাদের ওই সামনে যে জমিটুকু পেলাম সেই জমিটাকে নদীকে আসতে দিতে হবে, যাতে সে পলি ফেলে ওই জমিটাকে গঠন করে। 24 ঘন্টায় 2বার আসবে, 2বার ফিরে যাবে, সে প্রতিবারই পলি ফেলবে, ফলে ভূমিটা আবার আস্তে 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 উঁচু হয়ে উঠবে। আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এই জলাধারগুলোকে নিয়ে আমার একটা উদ্বেগের কথা আছে। সেটা হচ্ছে এই জলাধারগুলো তো প্রচুর প্রয়োজনীয় কাজ করেছে, আমাকে সেচের জল দিয়েছে, আমাকে বিদ্যুৎ দিয়েছে, কিন্তু তার বাস্তুতন্ত্রে যে অভিজ্ঞতা সেটাও তো খুব বড়। ফলে আমাদেরকে ভাবতে হবে যে আমরা কি ধরনের স্ট্রাকচার করব, ফলে আর কি করে উজানে জমা পলি এবং বালির স্রোতটাকে কিছুটা পরিমাণে অন্তত বের করে দিতে পারবো। এইটা যদি না করেন, তাহলে একটা বাঁধের আয়ুষ্কাল ইউরোপে বলা হয় বড় জোর 100 বছর, আমাদের দেশে এটা আরও কম হবে, 50-60 বছর হবে, কারণ হচ্ছে এখানে জলপলির পরিমাণ বেশি। ফলে আমাদেরকে ভাবতে হবে ছোট 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 ডিসেন্ট্রালাইজ, যেটাকে বলে আপনার রান অন দি রিভার প্রজেক্ট, ছোট, যেখানে দরকার হলে নদীকে আমি উপচে যেতেও দেব, যাতে এই যে প্রথমেই আমি কথাটা বলেছিলাম, নদী মানে জলস্রোত নয়, নদী মানে পলি বালিরও ধারা, যাতে এইটা অব্যাহত থাকে।
এবং ভূজীব বৈচিত্র্যটা যাতে সহজে খেলা করতে পারে, এইটা হচ্ছে আমাদের শেখাতেই হবে। শ্রোতা বন্ধুরা, অন্বেষা অনুষ্ঠানে আমরা কথা বলছি নদী বিশেষজ্ঞ অধ্যাপক কল্যাণ রুদ্রের সঙ্গে, এবং যেহেতু তিনি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান, তাই নদীর দূষণ বা বলা যেতে পারে নদীর সঙ্গে সঙ্গে তার চারপাশের দূষণ, এটা নিয়েও আমাদের প্রশ্ন মনে জাগবেই। তো সেই দূষণের প্রসঙ্গেই চলে আসি যে একদিকে নদীকে তার চেহারা বজায় রাখতে দেওয়া, নদী আর মানুষের আন্তঃসম্পর্কটাকে এমন একটা জায়গায় রাখা যাতে সভ্যতা মোটামুটি থিতু থাকে, কোনো মেজর পরিবর্তন না হয়, সেটা তো একদিকে গেল। আরেকদিকে হচ্ছে নদীর জলের যে ভয়ঙ্কর দূষণ, এখন বলে নয়, বেশ কয়েক দশক আগেও ছিল, বরঞ্চ এখন অনেক বেশি নজরে আসছে, মাইক্রোস্কোপের নিচে পড়ছে বলা যেতে পারে, তার ফলে অনেক বেশি উল্লিখিত হচ্ছে বারবার। এই নদী দূষণের ক্ষেত্রে গঙ্গা, সেটাকে নিয়ে একটা আলাদাভাবে প্রকল্প রচিত হয়েছে, অনেক সিদ্ধান্ত হয়েছে, অনেক প্রকল্প তৈরি হয়েছে, অর্থ কিছু কম ঢালা হয়নি। কিন্তু এতদিন পরে আমরা খুব কি পরিবর্তন দেখছি? আমাদের হুগলি নদীতে এসে যখন সেটা দাঁড়াচ্ছে, কি সেখানে কি খুব পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে? দেখুন, আপনাকে একটুখানি ব্যাপারটা বলি। সেটা হচ্ছে এই নদীর দূষণের উৎসগুলো কি কি। এক হচ্ছে আবার সেই ঔপনিবেশিক পর্বের কথায় ফিরে যাচ্ছি। নদী পাড়ে যখন একের পর এক শহর গড়ে উঠতে আরম্ভ করলো, কলকাতা থেকে শুরু, তারপরে সেই মুর্শিদাবাদ পর্যন্ত একের পর এক শহরের লোক সংখ্যা যখন বাড়তে আরম্ভ করলো এবং দুপারে যখন শিল্পগুলো মাথা তুলে দেয়, তখন বর্জ্য জল কোথায় যাবে? মানুষের ব্যবহৃত এবং কলকারখানায় ব্যবহৃত, তারা খাল কেটে নদীতে ফেলতে আরম্ভ করলো। যেহেতু তখন কোনো বিধিনিষেধ ছিল না, আমাদের দেশে ওয়াটার অ্যাক্ট আসে 1974 ফার্স্ট, এবং 1985 আপনারা জানেন যে গঙ্গা দূষণ গ্যাপ যেটাকে বলে, সেইটা অর্থাৎ গঙ্গা দূষণ নিয়ন্ত্রণ অ্যাক্ট। তারপরে এসছে এটাকে নমামি গঙ্গে। কি করা হয়েছে সেটা হচ্ছে যে এখন অন্তত পশ্চিমবঙ্গে 47টা ছোট বড় ট্রিটমেন্ট প্লান্ট আছে যারা কম বেশি ওই জলটাকে পরিশোধন করার চেষ্টা করছে। এরপরেও কিন্তু গঙ্গায় নোংরা জল যায়। কারখানাগুলোকে এখন আর এদেশের আইন অনুযায়ী তার এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট ছাড়া চলতে দেওয়া হয় না। কোনো কারখানা তার দূষিত জল নদীতে ফেলতে পারবে না। কিন্তু শহরের বর্জ্য জল কিন্তু এখনও নদীতে যাচ্ছে। কারখানাকে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বা সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডে একটা বিশেষ ক্ষমতা বলে সে এটাকে বন্ধ করা যায়। কিন্তু আমি যদি বলি যে শহরের নোংরা জল কিছুতেই এক ফোঁটাও নদীতে যাবে না, তাহলে শহর প্লাবিত হয়ে যাবে। ফলে ওটাকে আটকাতে হবে, আটকিয়ে ট্রিটমেন্ট প্লান্টে নিতে হবে, পরিশোধন করতে হবে, পরিশোধন করে সেটাকে আবার পুনর্ব্যবহার করতে হবে। এই হচ্ছে তত্ত্বটা। কিন্তু আমাদের মতো এই শহরে 300 বছরের পুরনো, 350 বছরের শহরে মাটির নিচে এত বেশি সোয়ার নেটওয়ার্ক আছে যে সবকে নিয়ে ট্রিটমেন্ট প্লান্টে নেওয়া যায়নি। আমাদের একটা অসাধারণ প্রাকৃতিক ব্যবস্থা আছে যেটাকে বলে পূর্ব কলকাতা জলাভূমি। আপনারা জানেন যে 12,500 হেক্টরের মধ্যে প্রায় 4,000 হেক্টরে জলাভূমি। সেখানকার কৃষকরা প্রতিদিন 910 মিলিয়ন লিটার মানে 91 কোটি লিটার নোংরা জল ভেড়িতে ঢোকান। এই ভেড়িতে ওটাকে দুদিন থিতিয়ে যেতে যাওয়ার পর তারপরে দ্বিতীয় ভেড়িতে, তারপরে তৃতীয় ভেড়িতে তারা মাছ এবং সবজি চাষ করেন। এটা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে এই কলকাতার পূর্ব কলকাতার জলাভূমি। যদি নদীর জলের গুণগত মানের কথা বলেন, তাহলে এই গত কয়েক বছরের ক্রমাগত চেষ্টার পর একটা পরিবর্তন আমরা লক্ষ্য করছি। এটা হচ্ছে 3টে প্যারামিটার্স বা গুণগত মানের কথা যদি বলি জলের, তার উপরে নির্ভর করে জল কেমন আছে বলা। একটা হচ্ছে নদীতে দ্রবীভূত অক্সিজেন বা ডিজলভ অক্সিজেন কতটা আছে। এটার নিয়ম হচ্ছে 5 মিলিগ্রাম প্রতি লিটারে অন্তত থাকতে হবে। জৈব রাসায়নিক অক্সিজেনের চাহিদা বা বিওডি লোড এটা 3 মিলিগ্রাম অতিক্রম করবে না। আর একটা হচ্ছে কলিফর্ম ব্যাকটেরিয়া কাউন্ট। কলিফর্ম ব্যাকটেরিয়া একটা 100 মিলিলিটার জলে 2,500-এর মতো সর্বোচ্চ সীমা ধরা হয়, ডিজায়ারেবল লিমিট ধরা হয়। আমরা 15টা জায়গায় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ থেকে যে প্রতি মাসে বা 15 দিন পর পর জলের গুণগত মান পরীক্ষা করি, তাতে গত 3 বছরে অক্লান্ত চেষ্টার পর ডিজলভ অক্সিজেন এবং বিওডি লোডের গুণগত মানের উন্নতি হয়েছে। কিন্তু যেটা হয়নি এখনও সেটা হচ্ছে কলিফর্ম ব্যাকটেরিয়া কাউন্ট। এইটা এখনও যেটা থাকার কথা 2,500, সেটা কোথাও কোথাও লক্ষাধিক আছে। যেমন দক্ষিণেশ্বরের ঘাটে, যেখানে লক্ষ লক্ষ মানুষ স্নান করে ভাবেন যে খুব পুণ্য হলো, সেই জায়গাগুলো খুব দূষিত ওইখানে। ফলে কেন হচ্ছে? কারণ একটু যদি তাকিয়ে দেখেন, উল্টো দিক থেকে বালি ড্রেনেজ খালটা এসে নদীতে মিশছে, ওখানে দেখবেন আরও অনেক খাল এসে মিশেছে, যেগুলো সব নিয়ন্ত্রণ করা যায়নি।
ফলে আমরা আরেকটা জিনিস করছি, এক ধরনের কালচার্ড ব্যাকটেরিয়া দিয়ে এই কলিফর্ম ব্যাকটেরিয়াটাকে নিয়ন্ত্রণ করা যায় কিনা। এটা ল্যাবরেটরি লেভেলে এবং এনক্লোজড পন্ডে ঘেরা পুকুরে আমরা খুব সফল হয়েছি, সেপটিক ট্যাঙ্কেও সফল। আইজারের বিজ্ঞানীরা এটা আমাদের সাথে সহযোগিতা করছেন। কিন্তু একটা কালচার্ড ব্যাকটেরিয়াকে হঠাৎ ওপেন সিস্টেমে ছেড়ে দিলে কি হবে, বহমান জলে সেটা কতটা ভালো কাজ করবে এবং সেটা বাস্তুতন্ত্রে ক্ষতি করবে কিনা, এটা এখন আমরা নিশ্চিত নই বলে এটা আমরা করতে চাইছি না। কিন্তু নদী গত 3 বছরে, আমি বলছি না, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের গবেষণা বলছে গত 3 বছরে এই কলকাতার আশেপাশের গঙ্গার গুণগত মানের অনেকটা উন্নতি হয়েছে ইন টার্মস অফ বিওডি লোড অ্যান্ড ডিজলভ অক্সিজেন। কিন্তু কলিফর্ম ব্যাকটেরিয়া এখনো বড় চ্যালেঞ্জ। শ্রোতা বন্ধুরা, এই আলোচনা বহুক্ষণ চলতে পারে, কিন্তু এটা আমরা জানি যে কোথাও একটা ঘড়ির দিকে তাকিয়ে ইতি টানতে হয় আলোচনায়, অনুষ্ঠানে। আজকে অধ্যাপক কল্যাণ রুদ্র তার ব্যস্ত সময়ের মধ্যে থেকে আমাদের কিছুটা দিয়েছেন, আমাদের জানালেন এমন অনেক কথা যার হয়তো কিছু কিছু বিভিন্ন সময় আলোচিত হয়েছে। কিন্তু এই যে বললাম বিশ্ব নদী দিবস, যেটার উদযাপন এবছর 20তম বর্ষে পা দিল, 2005 সালে প্রথমবার পালিত হয়েছিল, সেই উপলক্ষে আজকে এই শোনাটাও আমাদের কাছে যাকে বলে মহার্ঘ। এবং বারবার শুনতে চাইব, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে জানতে চাইব কিভাবে ভাবছেন তারা। কল্যাণবাবু আজকে কিছুটা আমাদের ধারণা দিলেন, পরবর্তী কোনো অনুষ্ঠানে আরও বিশদে জানব। তাকে ধন্যবাদ জানাই। শেষ করি আজকের অনুষ্ঠান। কথা হবে পরের অন্বেষায়। নমস্কার। এর সঙ্গে শেষ হল আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। সম্পাদনা মনোজ কর, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ।